দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের পর্বের আমরা নাম দিয়েছি ধর্ম, সংস্কৃতি ও রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক, কবি, প্রাবন্ধিক ও গবেষক ফরহাদ মাজার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা যেটি শিরোনাম দিলাম যে ধর্ম, সংস্কৃতি ও রাজনীতি, সব মিলিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। শুরুতে একটু শাহবাগের প্রসঙ্গেই যাই। শাহবাগের সঙ্গে তো অনেক সাংস্কৃতিক বিষয় জড়িত, ধর্মের বিষয় জড়িত, একই সঙ্গে রাজনীতির বিষয় জড়িত। এর আগে একটা শাহবাগ আমরা দেখেছি, যেই শাহবাগে 2013 সালে যেই শাহবাগ আমরা দেখেছি, এখন আমরা আরেকটা শাহবাগ দেখতে পাচ্ছি যেখানে ওসমান হাদির হত্যার প্রতিবাদে শাহবাগের গর্জন ক্রমান্বয়ে বাড়ছে। এই শাহবাগ এবং আগের শাহবাগ দুটোর মূল্যায়ন আপনি কিভাবে করবেন? প্রথমত দুটোর মূল্যায়ন গুণগত পার্থক্য আছে বিরাট। প্রথমত হলো আমরা এখনকার যে শাহবাগ দেখছি, এই শাহবাগটা যে লম্বা যে সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক যে লড়াই বাংলাদেশের, সে লড়াইয়ের একটা বড় একটা ক্ষেত্র ছিল যে আপনি তথাকথিত ধর্ম বনাম সেকুলারিজমের যে বিভাজন, এই বিভাজনটা অতিক্রম করে যাওয়া। কারণ আমাদের একদিকে ছিল ইসলামিক রাজনীতি, আরেকদিকে ছিল সেকুলারদের রাজনীতি, এবং উভয়ই কিন্তু সাংঘর্ষিক। আমরা কোনো একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদের গড়ে তুলবার জন্যে আমাদের যে বিচক্ষণতা দরকার ছিল, যে দুয়ের বিভাজন বাদ দিয়ে আমাদেরকে বড় মনোযোগী হওয়া উচিত আমাদের অর্থনৈতিক প্রশ্ন, ভূরাজনৈতিক যে সংকটগুলো রয়েছে, আমাদের অন্যান্য যে সকল একেবারে জীবনের বাস্তব ব্যাপারগুলো, কৃষির প্রশ্ন, খাদ্যের প্রশ্ন, স্বাস্থ্যের প্রশ্ন, এগুলো দিয়ে মনোযোগী হওয়া। তো আমরা তো সেটা করতে পারিনি। ফলে এইবারকার যেটা হলো, হাদিকে কেন্দ্র করে তার শাহাদাত বরণের মধ্য দিয়ে এখন যে শাহবাগ দেখছি আমি, এটা নতুন শাহবাগ। এটাকে আপনি আর পুরনো শাহবাগ আর বলতে পারছেন না। কারণ এটা যদি আমি মনে করি যারা নেতৃত্বে আছে এখন, ইনকিলাব মঞ্চ বলুন বা যারা তরুণরা যারা নেতৃত্বে আছে, যদি তারা বুঝতে পারে যে গণ অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল এই বাইনারি ভেঙে নতুনভাবে বাংলাদেশের রাজনীতিকে আমরা মোকাবেলা করব, নতুনভাবে গঠন করব আমাদের, সেদিক থেকে এটা অত্যন্ত ইতিবাচক। মানে এটাও বাইনারির বাইরে। ওই শাহবাগ ছিল সেকুলারদের শাহবাগ। এবারকার শাহবাগ কিন্তু সেকুলারদেরও নয়, ধর্মবাদেরও নয়। এইবার কিন্তু ইউনিটির একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই শাহবাগ থেকেই আমরা দেখছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান মুহুর্মুহু দেওয়া হচ্ছে। সুতরাং এটাকে কি আপনি ধর্মের সঙ্গে মিলাবেন না? এটার ধর্মের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের জনগণের যে মূল জিনিসটা হচ্ছে যে আপনি শুধু ধর্মের যদি এই তাকবীর দেন, তার মানে এটা একটা ধর্মকে নিয়ে আসছেন, ব্যাপারটা তা না। কিন্তু এটা হচ্ছে যে ধর্ম সম্পর্কে আমাদের যে ধারণা, এটা আমাদের ভুল ধারণা। কারণ ধর্মের তো দুটো দিক আছে। ধর্ম তো একই সঙ্গে আমাদের আমাদের ইনসাফ বোধ, আমাদের সমাজ সম্পর্কে আমাদের চেতনা, আমাদের ইতিহাসের যে স্মৃতি, অনেক কিছু এটাকে আমরা ধারণ করি। ফলে ইতিহাসের স্মৃতির মধ্যে এবারকার আল্লাহু আকবার আর আপনার একেবারে যেই ধর্মীয় শক্তি, ধরুন দীপু দাসকে পুড়িয়ে হত্যা করে, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই আল্লাহু আকবার কিন্তু বাংলাদেশের জনগণের ইনসাফ কায়েমের রণধ্বনি, যেটা হাদির রণধ্বনি। তা হাদির আল্লাহু আকবার আর আপনার যারা একটা একটা অত্যন্ত সাম্প্রদায়িক, একটা উগ্র সাম্প্রদায়িক জায়গা থেকে যে আল্লাহু আকবার দেওয়া হয়, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, আবার অন্যদিকে যারা ইসলাম পন্থার কথা বলে, এই দুটো তত্ত্ব তো আদর্শিক জায়গায় অনেক সাংঘর্ষিক আমরা দেখতে পাই। এটা ভুল আছে। আমি আপনাকে শুনতে দেবো। ধর্মনিরপেক্ষতা এবং ধর্মের যে বিভাজন, এটা আমরা পাশ্চাত্য শিখেছি। আমাদের সমাজের মধ্যে ধর্ম বলতে আমরা যেটা বুঝি, এটা আমাদের নীতি নৈতিকতা, আমাদের দৈনন্দিন জীবনের জীবন্ত অভিজ্ঞতার মধ্যে যেটা ক্রিয়াশীল থাকে, এটা একটা জীবন্ত ব্যাপার। আপনি সালাম দিচ্ছেন, কেউ হিন্দু হচ্ছে, কেউ বৌদ্ধ হচ্ছে, এটা ইররেলিভেন্ট। সমাজের মধ্যে তার যে নীতিবোধটা কাজ করে তার মনের মধ্যে, সেখানে ধর্ম অঙ্গাঙ্গী জড়িত থাকে। ধর্মকে জীবন থেকে সেপারেট করে ধর্মকে বস্তু আকারে হাজির করা। আমি কথা খুব গুরুত্বপূর্ণ বলছি কেন, খুব বিখ্যাত একজন লেখক আছেন, আপনি হয়তো তার নাম জানতে পারেন, উইনফিল্ড, আমরা কান্টওয়েল বলি। তিনি প্রথম এটা আমাদের দেখিয়ে দিয়েছেন যে পাশ্চাত্য ধর্মটা বিচ্ছিন্ন করা হয়েছে জীবন থেকে, এবং তাকে বস্তুগতভাবে জীবন থেকে বিচ্ছিন্ন এমন একটা জিনিস যেটাকে ব্যবহার করা যায়। ফলে যারা ধর্মবাদী তারাও কিন্তু এই ধর্মটাকে, পাশ্চাত্যের যে সংজ্ঞা ধর্মের, সেই সংজ্ঞা অনুসারে এটাকে তারা ব্যবহার করে। আর তার পাল্টা সত্যিকার আমাদের মতো দেশগুলো, বিশেষ প্রাচ্য দেশগুলোতে ধর্ম সবসময় সমাজের জীবনযাপনের মধ্যে। এই যে প্রথম আলো ডেইলি স্টার অফিসে যে আগুন দেওয়ার ঘটনাটা হলো, ছায়ানটে ধ্বংসযজ্ঞ চালানো হলো, এখানে কালচারাল বয়ানের যে বিপরীতমুখী অবস্থান, ধর্মনিরপেক্ষতাবাদ বা
ইসলামপন্থা ডানপন্থা যেটার কথাই আমরা বলি, এইটার প্রভাব কোনোটা কাজ করেছে, এই দ্বন্দ্বের প্রভাব কোনোটা কাজ আমরা তো এই বিভাজনের রাজনীতি বিরোধিতা দাঁড়াইনি। আমি যতদূর জানি এই বিভাজনের বিরুদ্ধে প্রথম থেকে দীর্ঘকাল ধরে কথা বলে আসছি আমি, ঠিক আছে? ধরুন বামপন্থার দিক থেকে তাকান, কার্ল মার্কস তো ধর্মবিরোধী লোক ছিলেন না। জি জি। কার্ল মার্কস কী ছিলেন? কার্ল মার্কস বারবারই বলেছেন ধর্মের ক্রিটিক দরকার, ধর্মের একটা সমালোচনা দরকার, পর্যালোচনা দরকার, যাতে ধর্মের মর্মশ্বাসটা আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের সমাজে যেহেতু সেই বিভাজনটা ছিল, সেই বিভাজনের কারণে আমরা এই প্রতিষ্ঠানগুলো, এটা খুব দুঃখজনক যে যেভাবে প্রতিষ্ঠানকে আপনি আক্রমণ করেছেন, এটা আমি নিঃসন্দেহে সমর্থন করি, সেটা ভিন্ন প্রশ্নের ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা তো শুধু নৈতিক প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে সমাজের যে বিভাজনটাকে আমরা ক্রমশ বড় করে তুলেছি, তারই কিন্তু একটা কুফল আকারে এইবারকার আক্রমণটা আপনার এখানে হয়েছে, ঠিক আছে? আপনি আর দ্বিতীয়ত আপনাকে খেয়াল করতে হবে যে বাংলাদেশের জনগণের, বৃহত্তর জনগোষ্ঠীর, তার যে অস্তিত্বগত প্রশ্ন, তার যে সেটা একটা নতুন জনগোষ্ঠী, তার যে কিছু চাওয়া পাওয়া আছে, তার যে কিছু বিষয় কথা আছে, হ্যাঁ, এটাকে যতক্ষণ না আপনি রাজনৈতিকভাবে স্বীকৃতি না দিচ্ছেন, এ তো বারবারই আপনাকে মুখোমুখি করবে। আপনি তো যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে, তাহলে হয়তো আশা করি আমার দর্শক তাদের বুঝতে পারবে। 71-এর যুদ্ধকে আমরা কীভাবে ব্যাখ্যা করি? 71-এর যুদ্ধ তথাকথিত ধর্মনিরপেক্ষতা বনাম ইসলাম, এভাবে তো ব্যাখ্যা করি প্রত্যেকে। কিন্তু 71-এর যুদ্ধ আসলে তাও ছিল না, কারণ আপনি বাঙালি মুসলমান তো লড়াই করেছে, তো বাঙালি মুসলমান লড়াই করেছে, সে যে ধর্ম ত্যাগ করেছে তা তো নয়, সে ধর্ম ত্যাগ করে গিয়ে বাঙালি হয়েছে ওটা তা কিন্তু নয়। যেমন বদরুদ্দুর মধ্যে কথাটা বলতে নাকি যে বাঙালি ঘরে ফিরে এসছে, কিন্তু এটা তো ছিল না। ধর্ম তো বাঙালির জীবনে সবসময় ছিল, কিন্তু 71-এর যুদ্ধ ছিল মূলত যে ইসলামটা জালিমের পক্ষে থাকে আর যে ইসলাম জনগণের পক্ষে থাকে, এই দুইয়ের লড়াই। এখানে কিন্তু সেকুলারিজমের প্রশ্নটা ইররিলেভেন্ট। ফলে আমরা কিন্তু এইভাবে কখনো প্রশ্নটা তুলি নাই যে 71-এর যুদ্ধটা, মুক্তিযুদ্ধটা শুধু সেকুলারদের, বাঙালি জাতিবাদের লড়াই ছিল, তা তো নয়। কারণ ইসলামের মধ্যে তো ইনসাফের প্রশ্ন আছে। ধরুন 71 সালে যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তিনটাই তো ইসলামের নীতি। আপনাকে তো ইসলাম বলতে হবে আলাদা করে, আমি তো কোনো কথা নেই। আপনার যে নীতি, আপনার যে আদর্শের ভিত্তিতে সমাজ দেখতে চায় নিজেকে, সে নিজেকে যেভাবে হাজির করতে চায়, তার যে একটা নিজের যেই রণধ্বনির মধ্য দিয়ে সে তার ইনসাফ বোধটাকে সে জাগ্রত রাখে, জীবন্ত রাখে, কেমন? তো সেই জন্য আমি মনে করি না শাহবাগে এখন হাদিতে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে না, ইনকালাব মঞ্চের স্লোগানে। কিন্তু এই স্লোগানটা তো এই নিপীড়িত ফ্যাসিস্ট শক্তি দ্বারা নিপীড়িত জনগণের রণধ্বনি। ফলে আপনাকে ওই পার্থক্যটা করতে হবে, ওই পার্থক্যটা অবশ্যই করতে হবে যে এখন যে জালিম যে আল্লাহু আকবার স্লোগান দেয় আর যে মজলুমের পক্ষে আল্লাহু আকবার স্লোগান দেয়, দুটো তো এক জিনিস না। ফলে এবারকার শাহবাগের স্লোগানটা যেটা দিচ্ছে ইনকিলাব মঞ্চ, এটা কিন্তু মজলুমের পক্ষের স্লোগান। এবং যে বিচার পায় নাই, সে জীবন দিয়েছে, ছাত্ররা, তরুণরা জীবন দিয়েছে। এবং জীবন দিয়ে কি তারা এমন একটা এখন যে অবস্থা যে নির্বাচনের জন্য আমরা কাউকে বাইরে থেকে এসে আবার বাংলাদেশে বসে দেওয়ার জন্য এতগুলো মানুষ মারা গেছে। তাহলে আমি মনে করি এই জন্য আজকে শাহবাগে এখন যে মানুষ একত্রিত হচ্ছে, এটা আগামী দিনের রাজনীতির পদধ্বনি। যেই আকাঙ্ক্ষাটুকুকে আমরা দমন করেছি, শেখ হাসিনা দমন করেছে, এবং সেই আকাঙ্ক্ষাকে ডক্টর ইউনূসও দমন করেছে, সেই আকাঙ্ক্ষাকে বিএনপিও দমন করছে, তারই বিপরীতে আজকে শাহবাগের এই রণধ্বনি। এটা বুঝতে হবে আমাদের। যে ইদানিং কালচারাল ফ্যাসিজম বলে একটা শব্দ আমরা শুনি, একটা আলোচনা আমরা শুনি, এই কালচারাল ফ্যাসিজমটা আসলে তাহলে কি? কালচারাল ফ্যাসিজম বলে আমি এটা কোনো কথা শুনি না। ক্যাটাগরিটা হয়তো যেটা বোঝাতে চেয়েছে তারা, এই বোঝাতে চেয়ে তার কোনো অর্থ আমি জানি না। ফ্যাসিজমটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার। আমি যদি, আমার একটা চিন্তা আছে, আমার একটা মত আছে, আমি যদি মনে করি যে আমার মতটা সহি, এটা একমাত্র সত্য মত, এবং আপনার যদি আমার কাছে ভিন্ন মত থাকে, তাহলে আমি আমার মতটা আপনার উপর চাপিয়ে দেবো বল প্রয়োগের মাধ্যমে, এবং আপনার কণ্ঠস্বরকে নীরব করে দেবো। এটাই তো ফ্যাসিজম। এবং সেই ফ্যাসিজমের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের আছে ডেফিনেটলি। সাধারণত ভঙ্গুর অর্থনীতি, যেসব সমাজগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা ভঙ্গুর অর্থনৈতিক একটা অবস্থার পরিস্থিতি আমরা ইটালিতে এবং জার্মানিতে দেখেছি। ফলে আমরা কিন্তু একটা ভঙ্গুর অর্থনীতির ভিতর দিয়ে যাচ্ছি, যেখানে জনগণের কাছে কিন্তু এই মুহূর্তে কোনো ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ রূপরেখা কিন্তু নাই, অর্থনৈতিক রূপরেখা কিন্তু নাই। আমরা কিন্তু এখনও কিন্তু দেনার মধ্যে আছি, এবং আমাদেরকে জিনিসপত্রের দাম কিন্তু বাড়বে। এই যে কোটি কোটি লোক, এত কোটি লোক, 100 কোটি লোক 18 কোটি হয়ে গেছে এখন, এদের তো জীবনের তো একটা প্রশ্ন রয়ে গেছে, একেবারে বাস্তব জীবনের প্রশ্ন রয়েছে। সে খাবে কি, সে জীবনযাপন কী করে করবে?
তার আপনার ধরুন বাসস্থানের ঠিক নেই, তার চিকিৎসার ঠিক নেই, তার কোনো কিছুর ঠিক নেই। ফলে এই সময় এই ধরনের ক্রাইসিসের সময় এই প্রশ্নগুলোকে, মূল প্রশ্নগুলোকে ভুলিয়ে দেবার জন্য ফ্যাসিবাদটা আসে। ফ্যাসিবাদ তখন একটা কাল্পনিক একটা সত্যের কথা বলে, যেমন আমি বাঙালি জাতি, এটা সত্য, ফলে তোমার অন্যান্য মৌলিক দাবি ভুলে যেতে হবে, বা আমি তৌহিদি জনতা, এটা নিয়ে সে তখন সামনে আসে ফ্যাসিবাদ। সে মনে করে আমার যে খাদ্যের সমস্যা, আমার যে অন্যান্য যে আপনার কি স্বাস্থ্যের সমস্যা, আমার বাসস্থানের সমস্যা, আমি যে প্রতিনিয়ত আমার উপর অত্যাচার হচ্ছে, এটাকে ভুলিয়ে দেবার জন্য তখন ফ্যাসিজম তৈরি হয়। ফলে আপনি জাতিবাদী ফ্যাসিজম হতে পারে, সেকুলার ফ্যাসিজম, আবার একই সঙ্গে কি ধর্মবাদী ফ্যাসিজম হতে পারে, কিন্তু কালচারাল ফ্যাসিজম তো বলতে কোনো শব্দ আমি জীবনে শুনি নাই, প্রথম আমাদের এখানে তৈরি হচ্ছে। আমরা আরো আলোচনা করব ধর্ম, সংস্কৃতি এবং রাজনীতি নিয়ে। একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এখন প্রকাশ্যে। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম ধর্ম, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক এবং কবি ফরহাদ মাজার। আপনার সঙ্গে যে আলোচনাটি করছিলাম আমরা কালচারাল ফ্যাসিজম নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, এই অন্তর্বর্তী সরকার গঠনের পর তখন আপনি নানাভাবে ফেসবুকে লিখেছেন বা নানা সময় বলেছেন যে বিপ্লবী সরকার গঠন না করাটা ভুল হয়েছে। আবার আমরা দেখেছি ওসমান হাদির শাহাদাতের পর মাঝে একটা বিপ্লবী সরকারের একটা আলাপ উঠেছে। আপনি যে বিপ্লবী সরকারের কথা বলেছেন, এখন যে বিপ্লবী সরকারের আলাপটা উঠছে, এর মধ্যে মিলটা কোথায়? আচ্ছা, আপনার কিছু আপনার শব্দ এবং ধারণাগত একটু বলে, যেটা আমি বলিনি আসলে। জি জি। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার না। আচ্ছা। যেটা আমরা সাংবাদিকদের সাথে বলে থাকেন, এটা কিন্তু উপদেষ্টা সরকার। উপদেষ্টা সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের লিগাল টার্ম, লিগাল এবং পলিটিক্যাল। লিগাল টার্ম কোনো একটা গণ অভ্যুত্থান যখন হয়, তখন গণ অভ্যুত্থান হওয়ার মানে হলো যে পুরনো ব্যবস্থা চলে গেছে, এখন নতুন ব্যবস্থা তৈরি করতে হবে, গঠন করতে হবে নতুন করে রাষ্ট্রকে। তো এই যে পুরনো ব্যবস্থা চলে যাওয়ার পরে নতুন ব্যবস্থা গঠন করা পর্যন্ত যে পর্ব, এটাকে বলে অন্তর্বর্তী। কেমন? আচ্ছা, কিন্তু এটা তো অন্তর্বর্তীকালীন সরকার না, এ তো পুরনো ব্যবস্থায় কায়েম রেখেছে। সে তো শেখ হাসিনার সংবিধানকে রক্ষা করেছে, পুরনো ব্যবস্থায় রক্ষা করেছে। ফলে এবং বলেছে যে এই সংবিধান রক্ষা শপথও নিয়েছে। এবং সে কী বলেছে? সে বলেছে যে এটা আমি রক্ষা করব, এবং এই চিফপুর উপদেষ্টা শেখ হাসিনা নিয়োজিত প্রেসিডেন্টের তারা উপদেষ্টা। ফলে এটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই 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 বিভ্রান্তি বাংলাদেশের গণমাধ্যম করেছে। এটা খুব খেয়াল করতে হবে আপনাকে। আর ২ নম্বর যে প্রশ্নটা কী ছিল এরপরে, যে বিপ্লবী সরকার। আচ্ছা, বিপ্লবী সরকার আমি কখনো বলিনি শব্দটা। সবসময় বলেছি গণ অভ্যুত্থানের পরে যেটা আসে, এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে গাঠনিক ক্ষমতা। জনগণ যখন গণ অভ্যুত্থান করে, তখন যেটা হয় ঘটনায়, ওইটা লিগ্যাল টার্ম। কনস্টিটিউয়েন্ট পাওয়ারও একটা লিগ্যাল এবং রাজনৈতিক একটা বর্গ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এর মানে হলো যে জনগণ ইতিমধ্যে সে যে সার্বভৌম শক্তি রাজনীতির, এটা সে প্রমাণ করেছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। ফলে সে গাঠনিক শক্তিটা তার হাতে এসেছে, সেই গাঠনিক শক্তির বলে সে নতুন রাষ্ট্র গঠন করতে পারে। তো আমরা দেখলাম যে সে যে তার নতুন রাষ্ট্র গঠন করবার যে সম্ভাবনা আমরা 5ই অগাস্টে দেখেছিলাম, এটাকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে 8 অগাস্টে। ফলে আমি কিন্তু বিপ্লবী সরকার কখনই বলিনি। এটা কারা বলেছে জানি না, কেন বলিনি। না, আপনি বিপ্লবী সরকার গঠন না করাটা ভুল হয়েছে সেটা আমি শব্দের ব্যবহার করি নেই। আচ্ছা। কারণ এটা বলার মধ্য দিয়ে আমরা কিন্তু আমার ধারণা থেকে সরে যাচ্ছি। আচ্ছা, আমি এটা বলিনি। এখন আমি কি বলছি, গণ অভ্যুত্থান মানে আমাদেরকে বিপ্লবটা কথাটা পরে ভুলি না। আমরা বিপ্লব কথা বলতে খুব পছন্দ করি, বিপ্লব আমি খুব কমই বলি। শব্দটা হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মানে হলো গণতন্ত্র, মানে জনগণ তার সামষ্টিক অভিপ্রায়টা ব্যক্ত করেছে এবং নিজে ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছে। আগের সেই যারা ক্ষমতা ছিল তারা ক্ষমতায় নাই, সে নিজের হাতে ক্ষমতা নিয়েছে। এবং যাদের নেতৃত্বে ক্ষমতা নিয়েছে তারা হাজির হয়ে গেছে। তারা 5 তারিখে ঘটনাটা ঘটেছে, কিন্তু যারা 5 তারিখে তাদের হাতে ক্ষমতাটা ছিল, সেই ক্ষমতাটা তারা পরবর্তীকালে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার আকারে এটাকে সে বাস্তবায়ন করে নাই। তাদের উচিত ছিল এই কথা বলা, আমরা বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করে জনগণের পক্ষে ক্ষমতা গ্রহণ করিলাম। যেমন করে একটা সামরিক অভ্যুত্থান যখন, এটা তো অভ্যুত্থান, তো সামরিক অভ্যুত্থান যখন হয় তখন কি করেছে, সে সংবিধানকে বাতিল করে তো স্থগিত করে। তো এটা করে নাই। এরা না করে 8 তারিখে কী করলো, ডক্টর ইউনূসকে নিয়ে এসে পুরনো শেখ হাসিনার ফ্যাসিস্ট ব্যবস্থাটাই কায়েম রাখলো।
এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল বাংলাদেশ। এখন যে বিপ্লবী সরকারের কথা বলে অনেকে, এটা 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 তারা বলছে, আমি কেন বলতে আমি জানি না, আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে ওদের লিগ্যাল, এটার পেছনে তাদের লিগ্যাল যুক্তিটা কি, এদের পেছনে বিপ্লব আপনি বলতে পারেন, এটা একটা তখন একটা সিম্পল একটা আক্ষরিক শব্দ। আমি যখন কথাটা গণ অভ্যুত্থান বলি, এটা একটা পলিটিক্যাল এবং লিগ্যাল বোথ। ফলে আমরা কিন্তু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে অক্ষম, আমরা বুঝি না রাজনৈতিক শব্দ ব্যবহার করলে এটা হয় না, এটা একটা রাজনৈতিক মানে আছে। ফলে গণ অভ্যুত্থানটা মানে হলো জনগণের অভ্যুত্থান ঘটেছে, সে পুরনো ব্যবস্থা ফেলে দিয়েছে, এখন সে নতুন ব্যবস্থা সে প্রতিষ্ঠা করবে। সে নতুন ব্যবস্থা জনগণকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয় নাই 8 তারিখে। তারই কুফল আমরা দেখছি একটা পর একটা ঘটছে, এবং হাদিও শাহাদাত বরণ করলেন। হাদি, এটা তো তারা এইটাকে নস্যাৎ করার প্রক্রিয়া তারা কমপ্লিট করে ফেলেছিল। হাদির শাহাদাত বরণের মধ্য দিয়ে এই ব্যাপারটা আবারও ফিরে এসছে আমাদের রাজনৈতিক পরিস্থিতি। সেক্ষেত্রে একটু বলি, হাদির কথাই যখন বললেন যে অনেকে বলেন শুধু ওসমান হাদিকে হত্যা করা হয়নি, কালচারাল হাদিকে হত্যা করা হয়েছে। কালচারাল হাদি আসলে এতটা মাথা ব্যথার কারণ কেন হয়ে উঠলো? যারা বলেছে আমি তাদের এই কথার কোনো যুক্তি জানি না কেন। কালচারাল হাদি বলে হাদি তো কালচারাল তার একটা মুভমেন্ট ছিল। হাদি প্রথমত যেটা বলা, হাদিকে ছোট করা। হাদি এটা পলিটিক্যাল সিম্বল। হাদি হলো গণ অভ্যুত্থানে যারা গণ অভ্যুত্থানকে নস্যাৎ করেছে যেসব নেতারা, তাদের বিপরীতে মশালটা, আপনার জুলাই গণ অভ্যুত্থানের মশালটা হাদি নিজের হাতে নিয়েছে। এটা তো কালচারাল ব্যাপার না, এটা পলিটিক্যাল কোশ্চেন অ্যাজ ওয়েল। যারা কালচারাল কথাটা বলে, রাজনীতির পেছনে কি সংস্কৃতি থাকে না? না, সে তো থাকে, কিন্তু আপনি রাজনীতি বাদ দিতে সংস্কৃতি বলে লাভ নাই। রাজনীতি দেন কথা বলতে, আমি রাজনীতির কথা বলে সংস্কৃতি এসে যাচ্ছে, কিন্তু সংস্কৃতি কথা বলে রাজনীতি আসছে না, কারণ এর সঙ্গে পাওয়ারের কোশ্চেনটা আসে। কারণ আপনি কথা খেয়াল করুন, হাদির যে সংস্কৃতি তো অনেক সময় রাজনীতিকে পাওয়ার কথা ব্যাখ্যা করি আপনাকে। কারণ হাদির জানাজাতে আপনি জনগণের ঢল দেখেছেন, এই জনগণই গণ অভ্যুত্থান করেছে। ফলে তারা এই যে মশালটা জনগণের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল 8 তারিখে, সেই মশালটা তারা আবার ফিরিয়ে দিয়েছে কোথায়? হাদির স্মৃতির প্রতি। হাদি বিকাম দ্য সিম্বল। ফলে 5ই অগাস্টে পুরো গণ অভ্যুত্থানের প্রতীক হয়ে গেছে আপনার হাদি। ফলে সেখানে এটা খুব পলিটিক্যাল, খুব সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যেমন আমরা 21শে ফেব্রুয়ারিতে যখন আমরা করি, তখন আমরা কি বলি? জব্বারের কথা বলি, তারা যারা শাহাদাত বরণ করেছে। ঠিক এবারেও কিন্তু গণ অভ্যুত্থানে যারা, জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত শাহাদাত বরণ করেছেন, যারা পঙ্গু হয়ে আছেন, তাদেরই মশালটা আবার এসে আসলো হাদির কাছে। এবার আরে সিম্বলিক্যালি এলো। পলিটিক্স এভাবেই হয়। ফলে এখানকার এর যে তাৎপর্য, আমি বলি যারা এখন নিউক্লিয়ার মঞ্চে আছেন, তারা যদি হাদির রাজনৈতিক তাৎপর্য বুঝতে পারেন, তাহলে তাকে রাজনৈতিকভাবেই তারা ব্যাখ্যা করবেন। যদি তারা কালচারাল হাদি বলা শুরু করেন, তাহলে কিন্তু হাদি কদিন পরে কিন্তু আবারও মৃত হয়ে যাবে। কারণ এটা একটা পলিটিক্যাল কথাটা কি, আমরা 5 তারিখের পরে একটা নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে পারি নাই। আমাদের কাছ থেকে পুরো গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারই প্রত্যুত্তর দিচ্ছে হাদি। সে প্রত্যুত্তর যদি আপনি ধরতে পারেন, হাদিকে যদি বুঝতে পারেন, তাহলে আপনি ওই জুলাই গণ অভ্যুত্থানের মশালটা হাতে নিয়ে এটা নিয়ে আপনি এগিয়ে যাবেন। জি, আমরা আরও আলোচনা করবো এই বিষয়ে। আরও একটি বিরতি নিচ্ছি দর্শক, নিচ্ছি এখন প্রকাশের ছোট্ট একটি বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম ধর্ম, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ফরাজ মাজার। আমরা আলোচনা করছিলাম রাজনীতির সংস্কৃতি নিয়ে, নানা কথা বলছিলাম। এখন একটি প্রশ্ন, যে তারেক রহমান দেশে আসলো, 3 দিন হয়ে গেল, 3 দিন তার কার্যক্রম দেখলেন। এই যে 3 দিন ধরে তার ব্যস্ততা, গাড়ি বহর, নিরাপত্তা, এটাকে রাজনীতির সংস্কৃতির জায়গা থেকে যদি আপনাকে ব্যাখ্যা করতে বলি, তাহলে কিভাবে মূল্যায়ন করবেন? আমি এটাকে নেতিবাচক আকারে দেখি। নেতিবাচক দেখি এই জন্য নয় যে তারেক ফিরে আসাটা ঠিক আছে, ইতিবাচক। দীর্ঘকাল তিনি বাড়ি ছিলেন, তার আসার তো নিশ্চয়ই তার অধিকার আছে। কিন্তু এই উপদেষ্টা সরকার যেভাবে বিএনপিকে কার্যত রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করার যে কর্তব্য মাথায় নিয়েছে, এটা তো হয় নাই। এটা তার যে একটা, আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড, সেটার রোলটা সে পালন করে নাই, 1 নম্বর। 2 নম্বর হলো যে এত গণ অভ্যুত্থানের পরে, এত মানুষের আত্মত্যাগের পরে, শাহাদাত বরণের পরে, আমরা যদি এটা দেখি যে একটা দল যার অতীতের ব্যাপারে অনেক প্রশ্ন আছে, ঠিক আছে না, এবং আমাদের ক্রিটিক্যালি ভাবা দরকার পুরনো রাজনীতি সম্পর্কে। তো এটাকে যখন আপনি জোর করে শুধুমাত্র আপনার বাংলাদেশে লুটেরা মাফিয়া শ্রেণী তাদের অর্থ আছে বলে এটাকে যেভাবে তারা সামনে হাজির করছে, যে ধরনের রাজনৈতিক মডেলটা তারা দিচ্ছে, এটা তো বাংলাদেশের জন্য ইতিবাচক না। কারণ বিএনপির তো কোনো সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কার বলুন, গঠন বলুন,
বাংলাদেশের কোনো সেক্টরে তার তো কোনো সত্যিকার ইতিবাচক কোনো প্রস্তাবনা নেই। এটা সিম্পলি একটা দল যেটা ওটা ক্ষমতার জন্য হাদির শাহাদাতের পরে নতুন একটা শব্দ আলোচনা এসেছে, সেটা হচ্ছে ইনসাফ। রাষ্ট্রের রাজনীতিতে সমাজে ইনসাফের ঘাটতি কতটা প্রকট দেখতে পাচ্ছেন আপনি? সর্বত্র, এটা কোনো সন্দেহ নেই। ইনসাফটা তো একটা আমরা যেটাকে বলি না র্যালিং কল, মানে মানুষ তো আরও অনেকগুলো বিষয় তার আছে, এই সমস্ত বিষয়গুলো সে এক কথা যেটা বলতে চায় ইনসাফ কথাটা বলে। আর ইসলামী ইনসাফ কথাটা খুব তাৎপর্যপূর্ণ, বিভিন্নভাবে তাৎপর্যপূর্ণ যেটা হয়। এটাতে কেন তাৎপর্যপূর্ণ? কারণ ইসলামে আপনি জানেন যে ইসলামের যে ধর্মীয়ভাবে আমরা যখন বলি যে গায়েবী ইমান বলি, মানে বিশ্বাস কথাটা ইসলামে খুব ইন্টারেস্টিংলি আছে। আপনি বলেন গায়েবী ইমান, যিনি নিত্য অনুপস্থিত তার কাছে আপনি আত্মসমর্পণ করছেন। আচ্ছা, এই যে কনসেপ্টটা এর সঙ্গে ইনসাফের কনসেপ্টে জড়িত সরাসরি। ফলে এটা করার মানে হলো যে আপনি কিন্তু ফিরে আসছেন এমন একটা কর্তা সত্তা হয়ে, আপনার নাফসকে আপনি দিয়ে দিচ্ছেন ইহলৌকিক যে এই আপনার নাফস যেটাকে নাফসানিয়া যেটাকে বলে, এটা আপনি দিয়ে দিচ্ছেন, আপনি ফেরত আনছেন কিন্তু রুহানিয়াত। ফলে এই রুহানিয়াতের যে মূল যে মর্ম, সেই মূল মর্মটা কিন্তু ইনসাফ, যে আপনার আমলের মধ্য দিয়ে, আপনার আমল দ্বারা আপনি বিচার হবে, আপনি এই আপনার ইমান আছে কি আপনার ইমান নাই। তো ফলে ইনসাফটা খুবই ডিপলি ইসলামিক একটা কনসেপ্ট, এবং যেটা ধরুন পাশ্চাত্য যে ধ্যান ধারণা, পাশ্চাত্যের যে আধুনিক রাষ্ট্র, পাশ্চাত্যের যে আধুনিক রাষ্ট্র একেবারে খ্রিস্টীয় রাষ্ট্র বলে এটাকে, কারণ খ্রিস্টীয় তত্ত্ব থেকেই পাশ্চাত্যের আধুনিক রাষ্ট্রটা গড়ে উঠেছে। ফলে এই যে পাশ্চাত্যের আধুনিক রাষ্ট্র, তার বিপরীতে ইনসাফের যে রণধ্বনি, এটা খুবই গুরুত্বপূর্ণ রণধ্বনি। এটা অ্যান্টি ইম্পেরিয়ালিস্টও বটে, একই সঙ্গে সাম্রাজ্যবাদ বিরোধী, একই সঙ্গে পোস্ট কলোনিয়াল, মানে আপনার আমরা যে এই একটা কলোনি ছিলাম, একটা গোলাম করা হয়েছিল আমাদেরকে, আমাদের চিন্তা চেতনার মধ্যে গোলামি ছাড়া কিছু নেই। তার বিপরীতে কিন্তু আপনি ইনসাফ শব্দটা গোলামি থেকে মুক্ত হওয়ার রণধ্বনিও বটে। ফলে খুবই গুরুত্বপূর্ণ একটা। গোলামির কথা যখন আসছেন তখন আধিপত্যবাদ, আগ্রাসন, এই শব্দগুলো আলোচনায় আসে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বিশেষ করে যখন পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের কথা বলা হয়? আমরা বলি দেশ যেটা আমি দেখছি এটা রাজনীতি, সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। ঠিক আছে, ওকে, এটা কিন্তু আনক্লিয়ার। আধিপত্যবাদ বলতে আমরা কী বুঝি? কারণ ভারত তো শুধুমাত্র আধিপত্য বিস্তার করছে না, তার সঙ্গে আমার ইকোনমিক সম্পর্ক আছে, সাংস্কৃতিকভাবে সে আমাকে আধিপত্য বিস্তার করছে, তার আগ্রাসন আছে যেটা আপনি বলেন। এবং শুধু তাই না, এমনকি বাংলাদেশের অস্তিত্ব তো ভারত স্বীকার করে না। কারণ সে যখন আপনি ৭১-এর যুদ্ধের কথা সে যখন বলে এটা ভারতের কাছে পাক ভারত যুদ্ধ, সেখানে বাংলাদেশ কিন্তু অনুপস্থিত। ফলে ভারতের প্রশ্নটা আমাদের কাছে সরাসরি আমাদের অস্তিত্বের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে। যে কারণে মানুষ ভারতের কথাটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান নিয়ে এই কথাটা বলে। ৭১-এর প্রসঙ্গটা যেহেতু টানলেন, ৭১-এর যুদ্ধ একদিকে ভারত বলছেন এটা বাংলাদেশের যুদ্ধ, আবার বাংলাদেশেরও তো একটা শ্রেণী এটা ভারতের যুদ্ধ বলে এটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওইটাকে কিভাবে দেখেন? না, সেটা ভিন্ন তর্ক। আমি সে পরে আসি, আগের প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ। জি, আপনি যদি ভারত যদি ৭১-কে স্বীকারই না করে যে বাংলাদেশ বলে একটা পলিটিক্যাল কমিউনিটি আছে, এবং ৭১-টা তাদের যুদ্ধ ছিল এবং সেই যুদ্ধে সে সহায়তা করেছে, ঠিক আছে না? আপনি যখন আত্মসমর্পণ করেছেন, সে আত্মসমর্পণের সময় সে কিন্তু মুক্তিযুদ্ধে ওসমানী সাহেব সেখানে ছিলেন না। এটা তো এক্সিস্টেন্সের প্রশ্ন, পলিটিক্যাল এক্সিস্টেন্সের প্রশ্ন। আপনি আমার রাজনৈতিক অস্তিত্বকেই স্বীকার করেন না, তাহলে ভারতের সঙ্গে তো আমার দ্বন্দ্বটা খুবই গভীর, খুবই বৈরী। ফলে যে কারণে এটাই কিন্তু তারা প্রকাশ করে, ভারতীয় আধিপত্যবাদের কথাটা বলে। কিন্তু এখানে মুশকিল আছে। কিন্তু আপনি যদি ওই যে মূল কথা যদি না বোঝেন, তাহলে আপনি শুধু ভারতকে কেন্দ্র করে এই কথাটা বললে বিপদ আছে। কেন? কারণ অ্যাবস্ট্রাক্টলি আপনি যদি শুধুমাত্র ভারতীয় আধিপত্যের কথা বলেন, আপনি কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে কিন্তু দাঁড়ান। এই যে আমি যদি পরিষ্কার করছি এখন, এটা যদি আপনি পরিষ্কার না করেন, তার মানে আপনি কি বলছেন? একদিকে ভারতীয় জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আধিপত্যবাদ বলে, আপনি কি ব্যাখ্যা করছেন না? এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? ২ নম্বর, আপনার তো শত্রু শুধু ভারত না, মার্কিন যুক্তরাষ্ট্র আপনার শত্রু। ৩ নম্বর, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, এমনকি চীনের সঙ্গেও কিন্তু আপনার অনেক ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। সে হয়তো রাজনৈতিক শত্রু না হতে পারে, স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। ফলে শুধু ভারতীয় আধিপত্যবাদ মূলত মার্কিন সাম্রাজ্যবাদকে সমর্থন করে। যদি আপনি পরিষ্কার করে কথাটা না বলেন যে ভারতের সঙ্গে আমার অস্তিত্বের সংকট, ফলে ভারতের সঙ্গে এই লড়াইটা আমাকে মীমাংসা করতেই হবে, এটা শুধু আধিপত্যবাদ নাও থাকতো, ইকোনমিক্যালি ভালো করতো, সবই করতো, তারপরে যদি ভারত বলতো এটা পাক ভারত যুদ্ধ ৭১, তবু ভারতের সঙ্গে আমার যুদ্ধটা হতো। জি, আমরা আরো আলোচনা করবো এই বিষয়ে। আরেকটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, তো নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি।
দর্শক স্বাগত আরেকবার দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছি ধর্ম, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে। আপনার কাছে এবার শেষ প্রশ্নটি করতে চাই, আমাদের হাতেও সময়ও খুব একটা বেশি নেই। আপনি অনেক সময় বলে থাকেন যে ইসলাম আসলে একটা ইহলৌকিক ধর্ম, এবং সেই সাথে আপনি ইসলামের ইহলৌকিক ও দার্শনিক তাৎপর্য অনুসন্ধানের কথা বলে থাকেন। কিন্তু আমরা কোরআনে বিস্তর আখিরাতের আলোচনা দেখি, জান্নাত জাহান্নামের আলোচনা দেখি, বিচার দিবসের আলোচনা দেখি। কোরআনে পরকালের মুক্তি পাওয়াকেই চূড়ান্ত সফলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে আপনি ইসলামকে ইহলৌকিক ধর্ম বলতে কি কারণ বলেন? ইসলাম এসেছে ক্রিশ্চিয়ানিটির পরে। জুদাইজম এবং ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম যদি ইতিহাস আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে ইসলাম এসছে যে কারণে, সেটা হচ্ছে ইহলৌকিক আমাদের যে মানব জীবন এটাকে সুন্দর করার জন্য। কিন্তু পারলৌকিকতার ব্যাপারটা অ্যাজ এ লিজেসি আকারে আপনার সেমিটিক রিলিজনে সবসময় ছিল। কেমন? তো সেই জন্য ছিল বিশেষভাবে পরকালটা খ্রিশ্চানিটির চরিত্র বৈশিষ্ট্য। আপনি যদি অতিরিক্ত পরকালের কথা বলেন, আপনি কিন্তু খ্রিশ্চান, আপনি ইসলামের কথা বলেন না। আপনি যখন মোনাজাত করেন তখন কী বলেন? ফির দুনিয়া হাসানা বলেন। আপনি আগের দুনিয়ার কথা বলেন, তবে ওয়াফিল আখেরা হাসানা বলেন। ফলে ইসলাম তো এটা শিখিয়েছে আপনাকে। ফলে আপনি তো এখান থেকে সরে যাচ্ছেন কি জন্য? তার মানে ইসলামের মধ্যে আখেরাতটা কেন আছে? আছে আপনাকে ইহকালে নৈতিক জীবনের জন্য। আপনি যেন ভয় পান, নিজে যেন একটা আপনার আপনার বিবেক, আপনার জ্ঞান, আপনার এই আমলের মধ্যে আপনি যেন সৎ কাজটা করতে পারেন। আপনি যেন, এবং এটার কারণটা হচ্ছে এই যে আপনি কোনো ভয় পেয়ে যেন করেন তা নয়, আপনি যেন নিজের স্বভাবের মধ্যে আত্মস্থ করতে পারেন আপনি তাকওয়া। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে তো আখিরাতকে উপেক্ষা করার কি সুযোগ আছে? না, আমি তো উপেক্ষা করি না। আপনি আখিরাত কথাটা কোন একদম ইসলামের শব্দ হচ্ছে ইয়ামুদ্দিন, শব্দটা ফিলোসফিক্যালি সাংঘাতিক রিচ, ধর্মের দিন। তো আপনার ধর্মের দিন তো প্রতিটি মুহূর্তে, শুধু আখিরাত কেন? আপনি কি প্রতিদিন যখন ভাবেন সন্ধ্যাবেলা সারাদিন আমি কী কাজ করলাম, ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম, এটা তো আপনাকে প্রতিদিনই আপনাকে উত্তর দিতে হবে। 2 নম্বর, আপনি যখন বলেন যে এটা করলে আপনি জান্নাতে যাবেন, এটা হু আর ইউ টু টেল? আপনি তো বলবার তো অধিকার তো আল্লাহ আপনাকে দেয়নি। আর সত্যের দাবিদারও হওয়ার অধিকার ইসলাম কাউকে দেয় না। কেন দেয় না? তার কারণটা হচ্ছে মানুষ তো মরণশীল। আপনি তো, আপনার জীবন তো সীমিত, দেশকালের মধ্যে সীমিত। তা আপনি সত্য জানবেন এটা তো ভুল ধারণা। আপনি একমাত্র সত্য কাজ করবেন, এই জন্য আমলটা ইম্পর্টেন্ট। ফলে আখেরাতে কী হবে না হবে এটা ইসলাম সবসময় আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। আপনি যখন আল্লাহর ভূমিকা পালন করেন, এই তুমি এটা করলে জান্নাতে যাবে, আপনি তো ইতিমধ্যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এটা বলার তো অধিকার আপনাকে দেয় না। না, কিন্তু কোরআনে যে পরকালের এত আলোচনা, এগুলো কি তাহলে খ্রিস্টানিটি থেকে আসছে? আমি তো একবার ডেফিনেটলি খ্রিস্টানিটি পরে এসছে। পরকাল তো ইসলাম তো সবগুলো ধর্মকে স্বীকার করে। ইসলামের আগে ইসলামের সঙ্গে অন্য যে কোনো ধর্মের বিরাট পার্থক্য হতো যে সমস্ত কিছুর সঙ্গে আগে যা এসছে আল্লাহর তরফ থেকে, যত কেতাব এসছে, নবীর এসছে, সকলকে ইসলাম স্বীকার করে। শুধু তাদেরকে না, এমনকি অন্যান্য ধর্ম প্রতিটি জাতির জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি। অত্যন্ত লিবারেল একটা ধর্ম। লিবারেল কোন অর্থে? লিবারেল যে সে বলে প্রতিটি মানুষই জন্মসূত্রে সেই মুসলমানের জন্মগ্রহণ করে, মানে ইসলাম নিয়েই সে আসে, তার ফিতরাত নিয়ে আসে। তো ফলে আপনি আর শেষ উত্তর দিচ্ছি, খুব সহজে বুঝবেন। যদি ইহকালই ইসলামের একমাত্র প্রধান লক্ষ্য না হতো, তাহলে নবীতে হীরা গুয়ে জীবন কাটিয়ে দিতে পারতেন। উনার জান্নাতের চাও কি কঠিন ছিল নাকি? উনার যুদ্ধ বিক্রি করা কী দরকার ছিল? উনার সামাজিক বিষয়ে এত আপনার লড়াই করা কী দরকার ছিল? কেন তাকে কোরআনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো? কেন তাকে মক্কা বিজয় করতে হলো? ফলে ইসলাম একান্তই একটা ইহলৌকিক ধর্ম। ফলে ইসলাম থেকে যারা পরকালিক ধর্ম বানিয়ে ফেলে, এরা ইসলাম থেকে ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।